তুই যদি অন্য কারোর কাছে যাস, তুই আমার মেয়ের লাইফটা নষ্ট করিস না। আমার মেয়েটারে আমার দিয়ে দে, আমি সমাজের সবার সামনে বলতেছি আমি এই লাইফে কখনো বিয়ের নাম মুখে নিব না। আমার মেয়ের জন্য আমার জিন্দেগি আমি পার করবো, সিরিয়াস। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিফাত হলাদার, আর আমি থাকি ঢাকা খিলগাতে। আমি একটা সেকেন্ড হ্যান্ড কার ব্যবসার সাথে আর কি জড়িত। যখন আমি 2016 সালে গাড়ির ব্যবসা স্টার্ট করি, তখন আল্লাহর রহমতে অনেক আমি লাভবান হই। ওইটা থেকে আমার ঢাকা মদনপুরে একটা জায়গা আর হচ্ছে সোনারগাঁতে 2টা ফ্ল্যাটের আমি দেই আর কিস্তি এখন স্টিল চলতেছে। তো আমার মার মানে সেকেন্ড ম্যারেজ হয়েছে। তো আমি এখন আমার মা, আমার 3টা ভাই বোন, মানে ওদের সাথেই থাকি। এক কথায় এগুলো হচ্ছে আমার লাইফ, মানে এক কথা হচ্ছে আমার নিজের বাচ্চার মতন। কারণ আমার যখন বয়স হচ্ছে 14, তখন আমার ছোটো বোনটা দুনিয়াতে আসছে, বাট আমার বাবা মার আমি একা। তো ওই দিন থেকে আর কি আমি আমার মানে লাইফে যে একটা ভাই বোনের একটা মায়া, সেটা আমি বুঝতে পারছি। তো আমারই সামনে তো চোখ খুলছে, তো খুব আদর করে বড় করছি। আমার টোটাল ফ্যামিলিকে আপাতত টেক আমি করতেছি। তো যখন 2022 সালের লাস্টে আমার মা খুব অসুস্থ হয়ে যায়, তো আম্মা বলে যে ঘরের মধ্যে এখন একটা মেয়ে দরকার। স্বাভাবিক, আমারও এখন মানে মোটামুটি আমি আছি, তো বিয়ে করা যায়। তো ভাবলাম যে গ্রামের একটা মেয়েকে বিয়ে করি, জাস্ট মানে সংসারটা সামলে আমার সাথে একটু জাস্ট মানে হ্যাপি থাকলে আলহামদুলিল্লাহ। আমার মাটাকে দেখবে, আমার সংসারটাকে আগলে রাখবে, আর আমি সবাই আগলে রাখবো, এই টাইপের একটা মেন্টালিটি নিয়ে আমি করলাম কি এখন ম্যারেজ মিডিয়া গ্রুপ। তো ওইখানের মধ্যে আমি আপলোড করি আমার পিকচার সহ আমার ডিটেলস। তো দেন অনেকগুলা মেয়ের মাঝে একটা মেয়েকে ভালো লাগছে, যাকে স্পেশালি আমার মার চয়েস দিচ্ছে। আমার তার সাথে কনভারসেশন হয়, আমি আমার ছবি তাকে দিই, আমার ফ্যামিলি তার সম্বন্ধে সবকিছু ভিডিও কলে তাদের সবার সাথে, তারাও আমাকে দেখছে, আমরাও তাদেরকে দেখছি। ওরা টোটালি গরিব একটা ফ্যামিলি, আমার যেরকম দরকার মেয়েও মাদ্রাসার, আলহামদুলিল্লাহ আমার আর কি একদম সোনায় সোহাগা। কথাবার্তার মধ্যে মানে এখন হচ্ছে যে তারা এসে দেখবে আমাদেরকে, ও ওকে ওয়েলকাম। এখন মানে ওই দিন রাতের থেকেই আমি ব্লক, আমি টোটালি শকড, মানে কি হইলো বুঝলাম না। 2 জায়গায় ব্লক, আমি তো আর তাকে ডাইরেক্ট কল করে তার তো ছোট হইতে পারি না। তো আমরা বললাম ওকে ফাইন। আবার সেখান থেকে আমার মা কিন্তু চয়েস করছিল মেইনলি 4 জনকে। তো বললাম যে মা সমস্যা নেই, 3 জন আসছে লাইনে, একটু আগে যাই। তো এখান থেকে আরেকটা মেয়ে আসছিল শনি রাখরার, তো আমরা আবার গেছি প্রায় 4 দিন বাদে তাদের এখানে। সো ওইখানে গেলাম, মেয়েদেরকেও আমাদের ভালো লাগছে, আমাদেরও তাদেরকে ভালো লাগছে। এখন তারা এসে আমাদের বাসায় দেখবে, আমরা তো তাদের বাসা থেকে আসলামই, মেয়েকে দেখে আসছি ওই দিন রাতে। আগের জন সে আমাকে কল দিচ্ছে, সে আমাকে বললো যে কেমন আছেন, ভালো আছেন। আমি বললাম আপনি আমাকে ব্লক করছেন, এতদিন বাদে আপনি কল দিচ্ছেন, আজকে 4-5 দিন হয়ে যাচ্ছে, মানে এটা টোটালি আমার স্ট্যাটাসের বাহিরে, আপনি টোটালি আমাকে ইনসাল্ট করছেন, নট অনলি আমাকে, আমার সম্পূর্ণ ফ্যামিলিকে। তো বলে আপনি কি আমাকে আপনার কাছে নেবেন? ডিরেক্ট, একদম ডিরেক্ট। একে তো আমার মার চয়েস, দ্বিতীয়ত আমারও তাকে অনেক বেশি ভালো লাগছে। তো মানে ওই যে আছে না যে মানে ইটস সামথিং ম্যাজিক্যাল। তো আমার মারে বললাম মা এই টাইপের কথা বলতেছে, আমি বুঝলাম না কিছু। আম্মা বলে যে ডাইরেক্ট নিয়ে আসার কথা বলতেছে, হয়তো মেয়ের একটু সমস্যা, তুই একটু কল দিয়ে কথা বলতে বললাম। তার মার যত বদনাম, এই 3-4 দিন আগে যাকে আমি সাধু মহিলা মনে করছি, তার মেয়েকে মারধর করে, তার মেয়ের একটা ছেলের সাথে বিয়ে দিতে চায়, তো যার কারণে আপনার সাথে দিবে না, কিন্তু আমার আপনাকে ভালো লাগছে। বললাম যে আমাকে 2-3টা দিন দেন, আমি ভেবে আপনাকে জানাই। তো এর মাঝখানে আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু চ্যাটিং হচ্ছে, সে আমার মাকে কল দিচ্ছে। একটা ছেলের জন্য লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, তার লাইফ পার্টনার, তার মার খোঁজ খবরটা রাখবে। তো আমি দেখতেছি আমার অসুস্থ মা তাকে কল দিচ্ছে, মা আপনি কেমন আছেন, ডাইরেক্ট মা, নট আন্টি, ডাইরেক্ট মা। এইখানের মধ্যে আমরা তো ছেলে, ধুর ঘোড়ার ডিম, যা হয়েছে বাদ, আগে যাই। মানে অন্তর থেকে আছে না, এই মেয়েটার হাতে যদি আমি কখনো বাহিরেও যাই, 3-4 দিন ঢাকার বাহিরেও যাই, যদি কোনো গাড়ি আনতে, আমার মাটাকে আমি রেখে যেতে পারবো। আমার মাও বললো মেয়ে তো ভালো, আমার খোঁজ খবর নেই, ওর মার কি সমস্যা জানি না। আম্মা বললো যে মা তুমি কি আসতে চাবা, তুমি থাকতে পারবা, আমার ছেলের আর্নিং বেশি না, তোমাকে হয়তো একটা শাড়ি একটা নাকের ফুল দিয়ে আপাতত আমরা ঘরে উঠাইতে পারবো, আমাদের সংসারটা এরকমভাবেই চলে। এখন সে বললো হ্যাঁ মা কোনো সমস্যা নেই। সে বলছে তার নাকি বিয়ে হয়ে যাবে ওই ছেলের সাথে, জোর জবরদস্তি। বললাম তাহলে এখন আমি কি করবো, কয় তুমি চলে আসো। যেই কথা সেই কাজ করলাম, কি একটা গাড়ি ভাড়া করলাম, নিয়ে চলে গেলাম। আর এর মাঝখানে আমি ওইখানে যেতে যেতে আমার মেয়ের দিকে শাড়ি শুরু সবকিছু মানে একদম কিনে বসা, একদম রেডি। আমি গিয়ে জাস্ট দাঁড়াইছি, প্রায় 2.5-3 ঘন্টা বাদে সে আসছে, তাকে নিয়ে চলে আসছি। এসে ওই দিনই বিয়ে, সে আসছে তো খালি হাতে, তার বার্থ সার্টিফিকেট ছিল না, তার অন্য কিছুই ছিল না, যার কারণে সরাকাবিন জাস্ট মানে মৌখিক ইসলামিক তরিকায় সুন্নতি বিয়ে আমরা করে সংসার করে স্টার্ট করছি। তখন তার মাকে আমরা কল দিছি যে আপনার মেয়ে তো মানে এসে পড়তে চাইছে, তাই নিয়ে আসছি। আমার মা বলছে, তার মা আমার মার সাথে আকুত্ত ভাষায় কথাবার্তা, মানে বুঝে গেছি ওনার মেয়ে যা বলছে একদম ঠিক বলছে। আমি টোটালি বলে দিচ্ছি তুমি কি তোমার বাপ মা চাও নাকি আমাদেরকে চাও,
বলছে আমার বাবা অনেক ভালো, আমি মাঝে মধ্যে বাবার সাথে, কিন্তু তোমার বাবার নিয়ে আমার কোনো টেনশনই নেই, উনি অ্যাকচুয়ালি ভালো একটা মানুষ। তো আমাদের 3টা মাস ভাইয়া আল্লাহর রহমতে নবীজির দয়ায় খুব সুন্দর মতন সংসার চলতেছিল। আমি খুব হ্যাপি ছিলাম, খুব হ্যাপি, মানে আমার লাইফের মনে হচ্ছে মানে আমার এটা ঘর না, জান্নাতের মধ্যে আছি আমি। 3 মাস বাদে সে আমাকে বলে তার যেতে হবে। কোথায় যাবা? বাসায় যাব। কেন? তার বাবা অসুস্থ। বললাম চলো যাই, তোমাকে নিয়ে যাই, কিন্তু তোমার মানে তুমি যেহেতু বললা তুমি ওইখানে গেলে তারা আটকাইতেও পারে, আমি আমার বোরে ওইখানে কোন ভরসাতে পাঠাবো, মানে অলরেডি কিন্তু 1-1.5 মাসের কিন্তু কনসেপ্ট। তো সে বললাম যাবে, বললাম ওকে ফাইন, তাহলে আগামী শুক্রবারে যাই। কয় না, কালকেই যাব। এই তখন তার মধ্যে দেখলাম জেদ। 3 মাসের সংসারে দেখছি ভালো একটা নারী, এখন দেখলাম জেদ টোটালি। মানে আমি যাব বলছি, যাব মানে আমি যাবই, তুমি নিবা নাকি এটা বলো, না হলে আমার ভাড়া তো আমি একা যাই। আমি 3 মাস বাদে একদম টাসকি খেয়ে চেয়ারের মধ্যে বৈশাখ মধ্যে তাকায় রয়েছে, আমি কি দেখতেছি, আচরণটা এরকম, চোখ রাঙিয়ে, আমার তাও হাজব্যান্ডের সাথে, টোটালি শকড। কি দেখতেছি আমি। এর বাদে বললাম কবে যাবা? কালকে যাবা? হ্যাঁ। 7টা বাজে উঠে বেরোলাম, 8টা বাজে বাসে উঠে আমরা রওনা। নামবো এমন সময় বলে যে এখানে নামবো না। বললাম কোথায় নামবা? কুমিল্লাতে নামবো, শাসনগাছা। ওইখানে আমাদের একটা উকিল আছে, ওই আমাদের জায়গা জমির একটা মামলা নিয়ে কথাবার্তা হচ্ছে ওনার অফিসে, তা আব্বা ওইখানে আসবে, ওইখানে এখন ওই দিকে গিয়ে খামাখা তো রিস্ক নিয়ে তো লাভ নেই। কুমিল্লা কোর্টের সামনে আমাকে নিছে, বলছে তুমি একটু দাঁড়াও, আমি আব্বার সাথে দেখা করে আসি। তার মা সামনে দাঁড়ানো, তার মামা আমাকে বলছে তুমি কোনো টেনশন নিও না জামাই, আর তাকে নিয়ে ভিতরে ঢুকছে। আমি দাঁড়ানো প্রায় 3-4 ঘন্টা, আর এতক্ষণ তো আমার তো কলিজাতে একদম পুরো একদম শুকায়, বোরে নিয়ে এক ভাগা গেল নাকি ওরা। বাদে ওরা আসছে, মনে একটু শান্তি আসছে, একটু ভরসা আসছে, করলাম কি ওরে নিয়ে আবার ঢাকাতে চলে আসলাম। সে বলে আবার আগামী মাসে আসতে হবে, এমন একটা অবস্থা। তখন আইসা আগামী মাসে যেতে হবে, তখন তার কিন্তু প্রায় 2.5-3 মাসের সে কনসেপ্ট। আসছি ওই একই অবস্থা, উকিলের এখানে যাইতে হবে, তুমি একটু দাঁড়াও। আমি দাঁড়ানো, কিন্তু ঘটকা লাগছে। এখন ভিতরে যাওয়ার বাদে অনেক জায়গাতে আমি খুঁজছি, সেকেন্ড টাইম আমি খুঁজছি কোথায় কোনো অফিসে আছে কিনা। তো আমি ওইখানেও গিয়ে দেখছি ওরা নাই কোথাও। আমি ভাবলাম হয়তো কোনো সাইডে গেছে, আমি দাঁড়ানো 2টা-2:30 সে তারা চলে আসছে। আমি নিয়ে তার খালার এখানে উঠছি সেকেন্ড টাইম, তার খালার বাসায়। তার খালা খুব ভালো আপ্যায়ন করছে আলহামদুলিল্লাহ। আমার জাস্ট একটা ইঙ্গিত দিছে যে তুমি একটু খোঁজ নিও ভালো করে। আমি তখন বুঝি নাই সে কি বোঝাইছে। আমি বলছি আন্টি ওর মার সম্বন্ধে আমার কোনো খোঁজ নেওয়ার দরকার নেই, আমার বউ আছে, আমার বাচ্চাটা আসতেছে, আলহামদুলিল্লাহ আমার সংসার বিন্দাস, আমি কোনো মতে খায়া পড়া বেঁচে থাকলে হয়েছে। প্রায় 2 মাস বাদে, তখন আমার ওয়াইফ কিন্তু 5 মাসের কনসেপ্ট। আমি এমন একটা হাজব্যান্ড, তার যাতে ঘুমাতে যাতে প্রবলেম না হয়, আমি নিজের মাথার বালিশ তাকে দিয়ে দিই তার পায়ের নিচে, তার 2 পায়ের নিচে আমার কোল বালিশ, আর তার দুনো হাতের নিচে আমার দুটোটা বালিশ। আমি বালিশ ছাড়া ঘুমাইছি প্রতিটা রাত, বাচ্চা হওয়ার প্রতি রাত বিরাত বমি করে বিছানা ভাসায় দিত। আমি নিজে তার বমি সাফ করছি, জানেন, যেই বালতি মগের মধ্যে সে এগুলো করতো, আমি সেগুলো নিজের হাতে সাফ করতাম। আমার মা তো করবে না, আমার ভাই বোনগুলো তো করবে না, আমি সাফ করছি, আমার দায়িত্ব। সে কান্না করতো, সারা রাত বুকের মাঝে নিয়ে চুল হাতে দিতাম, তেল মেল দিয়ে দিতাম। একটা মজার কথা কি জানেন, সে কিন্তু রান্না জানতো না। সে বলছে আমি বিয়ের বাদের দিন আমি লুকায় নিজে রান্না করে দিছি, আমি খুব ভালো রান্না করতে পারি। রান্না করে আমি বলছি যে এটাও রান্না করছে। আমার মা তারে নিজের হাতে খাওয়াই দিছে। তার যখন যা লাগতো, যে আমার এখানে ব্যথা করতেছে, মাথাটা টিপে দাও, দিতাম। তা আমার ব্যথা ভুলে যেতাম, সারাদিন কাজ করে এসে তার সেবা করতে ব্যস্ত থাকতাম, কারণ তার গর্ভে আমার সন্তান। তাকে অনেক আদর করছি, অনেক ইয়াম করছি। যখন আমার বেবি হবে ভাব, তখন সে বলছে যে আব্বা আম্মা কল দিছে, কালকে যাইতেই হবে। সে যখন অসুস্থ ছিল, তার বাপ মা কিন্তু তাকে দেখতে আসে নাই, না আমাদের বাসা না হসপিটালে, কিন্তু তার বাপ মা ওইখানে রাখলে সে কিন্তু যাচ্ছে, আর আমি তাকে নিতে বাধ্য। আমি বললাম ওকে ফাইন চলো। আমরা গেলাম ওই কোর্টের সামনেই, তার বাসায় কিন্তু যাই নাই। আমি করলাম কি, তা এইবার আর না দাঁড়ায় তাদের পিছু নিলাম। আস্তে আস্তে করে লুকায় টোকায় আমি গেছি, দেখছি তারা বারবার সবাই কিন্তু পিছে দেখতেছে আমি কোথায়, আমি আসি কিনা বা তাদের পিছে আসতেছি কিনা। আমি দেখলাম যে তারা নারী ও শিশু যে একটা কোর্ট থাকে, ওইটার মধ্যে তারা উঠছে 6 তলায়। তারা সামনে থেকে উঠছে, আমি পিছন সাইড থেকে উঠে ওই দিকে আসছি। এসে দেখতেছি একটা ছেলে কাঠগড়াতে দাঁড়ানো, আর সে এই কাঠগড়াতে দাঁড়ানো। আমি দূর থেকে সব কিছু ফলো করতেছি। আমি ওই দিন জানতে পারি আমার ওয়াইফের নাকি আরেকটা সংসার ছিল আগে, আর ওইটা তার হাজব্যান্ড।
ইভিন তার একটা বাচ্চাও আছে, ওদের মধ্যে ডিভোর্সের মামলা চলতেছে, স্টিল ডিভোর্স হয় নাই, এখনো তাদের মামলা স্ট্রে করা, সে লিগেলি ছেলের ওয়াইফ, তাদের ওইখানের মধ্যে কাবিননামা আছে। আর ইভেন কি সে যখন আসছে আমার কাছে ভেগে, সে ওই সংসার থেকে আসছে। জানার পর আমি চুপ, কারণ আমার এখন বেবি 6 মাস, আমি আবার নিচে এসে দাঁড়ান, আমি চুপ, আমি তারে কিচ্ছু বুঝতে দেই নাই, কিচ্ছুই না। আমি ওখান থেকে চলে আসি, ঢাকায় এসে তারে আমি জিজ্ঞেস করে, তোফাকে জীবনের প্রথমবার তুই হাজব্যান্ড, তুমি থেকে তুই চলে আসলো, তুই কেমনে জানলি? ওই থেকে ঝগড়া শুরু। তো আমি ওই দিন থেকেই সংসারের খরচ আমি একদম স্টপ করে দিছি। তারে কিছু দেয়া, সে কিছু খাইতে চাইলে কিছু খাওয়ার আনা, ভাই মন থেকে মানতে পারতেছি না। আর ওই দিন থেকে আমার মার কথা সে ভুলে গেছে। আমার মা এখন তার শত্রু, আমার মা তাকে মারতে চায়, সে তার বাপ মাকে জানাইছে আমার মা তাকে মারতে চায়। সে নাকি ঘুমাইলে আমার মা নাকি বালিশ নিয়ে তার মুখের মধ্যে টিপ দেয়। আমার মা নিজে উঠতে পারে না বিছানা থেকে, তার নাকি বালিশ নিয়ে টিপ দেয়। এভাবে ঝগড়াঝাটি করে সে এখন তার একটাই দাবি, বাচ্চা ওইখানে হবে, নানা বাড়িতে, বুঝো নিয়া ওইখানের মধ্যে দিয়ে রাতটা স্টে করে চলে আসছি। আমি প্রায় 7-8 দিন আমি তার কোনো কল দিই না, তার সাথে কোনো কথা নাই। তখন সে আমাকে এইভাবে বলতেছে যে কি হয়েছে আমাকে বলো, আমি তো মাফ চাইছি। মানে তার কাছে এটা কোনো বিষয় না, মানে ইট ফিলস লাইক যে আই ফাক সামওয়ান এন্ড আমি এসে বললাম জানাম সরি, আমি তো আরেকজনের সাথে রাত কাটে আসছি, তুমি আমার মাফ করো। মানে আর সে অ্যাকসেপ্ট করলো, এটা মানে একদম হয়ে গেল। এটা তো টোটালি আনএক্সেপ্টেবল আমার জন্য। আমি অ্যাকসেপ্ট করতে পারতে, মানতে পারতেছি না। আমি মানে এটা যে নিয়ে আজ ভাবতে পারতেছি না। কিন্তু ওই দিন থেকে তার পিছু লাগছি আমি, তার অতীতের ঘটনা আমি ঘাটানোর চেষ্টায় আছি। ভাই আস্তে আস্তে আমি যা জানতে পারছি, মূল কাহিনী এখন স্টার্ট। এই থেকে এখন অব্দি সে আমার বাসায় আসে নাই। বাচ্চা হইতে দেখছি, বাচ্চা যখন 1 মাস বয়স, তখন আমি বাচ্চা নিয়ে মানে হাঁটা আরম্ভ করছি। আমার বাচ্চা আমি রাখবো, তোমার আসতে ইচ্ছা হইলে। ভাই এখন এমন একটা সিচুয়েশন মানে হয়ে গেছে, আমি আসলে মেনে নিছি, কিছু করার নাই। কারণ আমি একটা ব্রোকেন ফ্যামিলি বয়, আমার মেয়েটা যে বাপ মা হারা হবে আমি এটা চাচ্ছিলাম না। আমি জানি কিন্তু ব্রোকেন ফ্যামিলি যারা হয় তারা কীরকম হয় আমি জানি। আমি বাচ্চাকে জোর করে নিয়ে চলে আসি, তার পিছে পিছে সে আসছে। 2 মাস আমি তাকে রাখছি আলাদা বাসায়, তোমার আমার মার সাথে থাকা লাগবে না, তুমি আলাদা বাসায় থাকো। আমি ওরে মাফ করে দিছি, আবার আগের মতন ভালোবাসার চেষ্টা করতে, বাট আসে না। চেষ্টা করতেছি, আস্তে আস্তে 2 মাস রাখছি, সে ওইখান থেকে ভেঙে গেছে বাচ্চা নিয়ে। এখন দেখতেছি সে আবার লাইফে যাবে, তার আগের হাজব্যান্ড, তারা আবার কমিউনিকেশন করতেছে, সে আমাকে বলতেছে। এগুলা নিয়ে যখন আরো ভালোভাবে ঘাটি, আমার এগুলা ভালো লাগতেছে। আমি বলতে, তুই আগের হাজব্যান্ডের কাছে, মানে বুঝলাম না, আমার বাচ্চা আছে, তুই আগের হাজব্যান্ডের কাছে। আমি করলাম কি, তার আগের হাজব্যান্ডের এখানে গেলাম। আমার তো ইচ্ছা ছিল ওর বাসাতে ঢুইকা মারবো, আমার ইচ্ছা ছিল, কারণ সে আমার কাছে একটা এনিমি। কারণ তার আগের হাজব্যান্ডের সে অনেক ব্যাড জিনিস আমাকে বলছে, মদ খাইতো, তাকে মারছে, অনেক করছে, তাই সে আমার কাছে ভাইগা আসছে। তো সে তো আমার কাছে একটা এনিমি, যে তুই আমার বোরগায়ে এরকম করছিস, এরকম অত্যাচার করছিস। এইটা তো একটা জিত ছিলই, এখন আবার নতুন যে তুই আবার আমার বললে কানেকশন করতেছিস। আমি গেছি তার বাসায়, ডাইরেক্ট দরজার মধ্যে লাথি মেরে ঢুকছি, সে আমারে দেখে তো টাসকি। আমি তো গিয়া তার কলার মলা ধরে এই গালিগুলি, তুই আমার বললোকে যোগাযোগ করিস, মানে আমার বাচ্চা আসছে, তুই আমার সংসার ভাঙতে চাইছিস কিখানে? কবে আমি তো কোনো কথাই বলি না, মোবাইল দেখেন। অলরেডি সে আরেকটা বিয়ে করে বসা, তার ঘরে বউ। ওই দিন আমি সারাদিন খাই নাই, সে নিজে খাওয়াইছে তার বাসায়। সে নাকি নেশাখোর, সে স্মোকিংও করে না। আর তার আগের হাজব্যান্ড হচ্ছে টু মাচ রিচ, তারা একটা এলাকার মালিক, একটা এলাকাতে 7-8টা বিল্ডিং এর মালিক না, পুরো একটা এলাকার মালিক তারা। তার মোবাইলের কনভারসেশন 1.5 বছর আগের কি কি ছিল সে সেগুলা দেখাইছে আমাকে। 15 লক্ষ টাকা তার হাজব্যান্ডের থেকে তারা নিছে। কেন? তারা বাড়ির কাজ ধরবে। সে ওইটা তো খাইছে, আবার সে ওইখান থেকে আসার সময় 9 ভরি স্বর্ণ নিয়ে আসছে। সে ওইখান থেকে ভেগে এসে স্বর্ণগুলা রেখে সে আবার তার হাজব্যান্ডের বাসায় গেছে, দেন ওইখান থেকে আমার কাছে আসছে। ছেলে সব মামলার নথি সব আমার দেখেছে, ভাই দেখেন এই যে মামলা। আর আমি এখনো মামলাতে যেতে চাচ্ছি না, কারণ আমার বাচ্চাটার লাইফ আমি স্টিল চাচ্ছি না নষ্ট। আমি চাই সে যদি না আসতে চায়, গুড, আমার বাচ্চাটার আমার দিয়ে দে। তুই যদি অন্য কারোর কাছে যাস, তুই আমার মেয়ের লাইফটা নষ্ট করিস না, আমার মেয়েটারে আমার দিয়ে দে। আমি সমাজের সবার সামনে বলতেছি, আমি এই লাইফে কখনো বিয়ের নাম মুখে নিব না। আমার মেয়ের জন্য আমার জিন্দেগি আমি পার করবো, সিরিয়াস। যদি আমাকে বলে কোনো কোর্টে দাঁড়ায় একদম স্ট্যাম্পের মধ্যে একদম জজের সামনে সিগনেচার দিতে, যে আমি লাইফে কোনো বিয়ে করবো না, আমি মানে নিজের একদম টিপসই সহ দিয়ে আসবো, সমস্যা নেই। আর আইনেও বাচ্চা মা পায়, কিন্তু এরকম নারীর কাছে থাকলে আমার বাচ্চার জীবন নষ্ট হয়ে যাবে। আমি শুধু আমার মেয়েটারই চাই।